হাসিনার সরকার এই সংবিধানটাকে কার্যত একটা হাস্যকর বস্তুতে পরিণত করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠিত হয় 5 আগস্টের পরে 8ই আগস্ট, এই সরকার কিসের ভিত্তিতে গঠিত হলো, এই প্রশ্নটা হলো এই বিতর্কের যাবতীয় বিতর্কের গোড়া। এবং আমরা কিন্তু অনেকগুলি ক্ষেত্রেই পরবর্তীতে সাংবিধানিক যে সমস্ত অর্ডার আছে, সাংবিধানিক যে সমস্ত আইন আছে, অনেকগুলি ক্ষেত্রে কিন্তু আমরা তালগোল পাকিয়ে ফেলেছি। ধরা যাক তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা ধরা যাক। তত্ত্বাবধায়ক সরকার আমরা 5 আগস্টের পরে আদালতে পঞ্চদশ সংশোধনী বাতিল হলো আংশিক, এখনো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হয় নাই, সম্ভবত ডিসেম্বরে রায় হবে সুপ্রিম কোর্টের। তো এই তত্ত্বাবধায়ক সরকার যদি কনস্টিটিউশনাল ঘোষণা করা হয়, পঞ্চদশ সংশোধনী যদি বাতিল করা হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন আবার ফিরে আসবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরে আসলে এখন এটা কি এই ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকার হবে, নাকি এটাকে আমরা পোস্টপোন করব সামনের ইলেকশনের জন্য, কি হবে? ফলে সংবিধান কেন্দ্রিক অনেকগুলি জটিলতা, এটা হলো প্রথম ব্যাপার, যে সংবিধান কেন্দ্রিক অনেকগুলি জটিলতা 5 আগস্টের পরে তৈরি হয়েছে, যেটাকে আমরা আসলে ইফেক্টিভলি মিটিগেট করতে ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রেই, যেটা ফলশ্রুতিতে এখন ঐক্যমত্য কমিশনে এই বিতর্কগুলি হচ্ছে, বিতর্কগুলি চলছে। এবং এক্ষেত্রে কিছু কিছু বিতর্ক খুব ডেঞ্জারাস, খুব বিপজ্জনক মোড় নিতে পারে। ধরা যাক এই তত্ত্বাবধায়ক সরকারের এই ইন্টারিম গভর্নমেন্টের লিগ্যালিটির যে প্রশ্ন, সেই প্রশ্নটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা এখন ঐক্যমত্য কমিশনে উঠছে। এবং এটা একটা খুবই স্পর্শকাতর প্রশ্ন, এই তত্ত্বাবধায়ক সরকারের লিগ্যালিটির ব্যাপারটা। এখন বাংলাদেশের সংবিধান 72 সালে যে সংবিধানটা অ্যাডপ্ট করা হয়েছিল, সেই সংবিধানের ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা এগুলি নিয়ে হাসিনার সরকার এই সংবিধানটাকে কার্যত একটা কি বলা যায়, এটাকে একটা হাস্যকর বস্তুতে পরিণত করেছিল। আপনি যেটা 7 ক এবং খ যেটা বাতিল হয়েছে, এখানে ছিল যে আপনি সংবিধানের কোনো কিছু এই বিভিন্ন ধারাগুলি আছে, এগুলি পরিবর্তনই করতে পারবেন না কখনো। এবং যেটা বলা হলো যে গভর্নমেন্টকে ইলেকশন ছাড়া গভর্নমেন্টকে উৎখাত করা কিংবা গভর্নমেন্টকে সরায়া দেওয়ার কোনো ধরনের প্রভিশন তো আমাদের কনস্টিটিউশনে ছিল না বা নাই। ফলে এই কনস্টিটিউশনাল প্রক্রিয়ায় যে কথাটা আমাদের এখানকার বুদ্ধিজীবী মহল দীর্ঘদিন যাবত বলছিলেন, যে কনস্টিটিউশনাল প্রক্রিয়ায় আওয়ামী লীগকে সরানোর বা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কোন রাস্তা তিনি রাখেন নাই, যেটা শেখ মুজিবুর রহমানও করছিলেন 74-এ। এবং ওনাকে বলছিলেন সম্ভবত ওনার কোন এক সহকর্মী, যে আপনি তো আর বৈধ উপায়ে আপনাকে ক্ষমতা থেকে সরানোর কোন পথ রাখেন নাই। ফলে এই কাজটা শেখ হাসিনা করছিলেন, এবং যেই কারণে সাংবিধানিক সংকটটা খুব গুরুতর একটা প্রশ্ন আকারে দেখা দিয়েছে 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে গভর্নমেন্ট গঠন নিয়ে, যেটা আমি একটু আগে বললাম, গভর্নমেন্ট গঠন নিয়ে এখানে বেশ কিছু অস্পষ্টতা জটিলতা তৈরি হয়েছে। গভর্নমেন্ট কিভাবে গঠিত হলো, কোন আদেশ বলে গভর্নমেন্ট গঠিত হলো, তার লিগ্যালিটি কি, এই কোশ্চেনটাই কিন্তু এখন ফান্ডামেন্টাল। আপনি এই গভর্নমেন্টের লিগ্যালিটি যদি আমরা বর্তমান সাংবিধানিক প্রসিডিউরের মধ্যে যদি এই গভর্নমেন্টের লিগ্যালিটি আমরা খুঁজি, তাহলে গভর্নমেন্টের চরিত্রটা দাঁড়ায় একরকম। যদি আমরা সেটা না খুঁজি, বা আমরা যদি বলি যে এই এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী গভর্নমেন্টটা লিগ্যাল না, তাহলে সেটার ফলাফল দাঁড়ায় আরেক রকম। এখন পরবর্তীতে ঐক্যমত্য কমিশন করা হয়েছে, যখন সংস্কার কমিশনগুলি করলেন এই গভর্নমেন্ট, সংস্কার কমিশনের ব্যাপারে কয়েকটা কথা বলি। সংস্কার কমিশনগুলি যখন করা হলো, যেটা আসিফ ভাই বললেন, যে দেখেন আমাদের বাংলাদেশে এইরকম একটা সমাজে আপনি যখন কোন সংস্কারকে আসলেই মূল্যবান করে তুলতে চান, অর্থপূর্ণ ফলপ্রসূ করে তুলতে চান, তখন জনগণকে সচেতন করাটা অনেক জরুরি।